জেনে গিয়েছে জনতা, ভয় পেয়েছেন মমতা। এই কথাটাই কালকে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কটাক্ষ করে বলেছেন 21শে জুলাইয়ের সমাবেশে তৃণমূল সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে অভিযোগের সাতকাহন নিয়ে হাজির হয়েছিলেন তারই জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমি দুদিন আগের একটা পর্বে বলেছিলাম যে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হওয়ায়, পদপ্রার্থী হওয়ায় তৃণমূল কংগ্রেস হয় তাকে সমর্থন করবে, নইলে অ্যাবস্টেন থাকবে, কিন্তু মার্গারেট আলভাকে কোনো মতেই তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না। আমার এই প্রেডিকশন বলবো না, রাজনৈতিক বাস্তবতা এটাই ছিল, মোটামুটি অক্ষরে অক্ষরে মিলে গেছে। অনেকে আমাকে তার জন্য কনগ্র্যাচুলেশনও পাঠিয়েছেন। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমার পর্বগুলো এবং আপনাদের মতামত আমাকে জানান। ভালো লাগলে জানান, সাজেশন থাকলে জানান, খারাপ লাগলেও জানান। আমি খুব খোলা মনে সব ধরনের সমালোচনা, প্রশংসা এবং সাজেশন গ্রহণ করতে রাজি। আমিও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ভয় পেয়েছেন। দেখুন, উনি 21শে জুলাইয়ের জনসভায় সিবিআই, ইডি এবং ভয়, এই তিনটি শব্দ অসংখ্যবার ব্যবহার করেছেন। তখন মনে রাখবেন, মানুষের এই বৃষ্টি বিজেপিকে 24 সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওদের লড়বার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বেঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। বলছে এরপর মুম্বাই ভেঙেছি, এরপর হরিয়ানা ভাঙবো, इसका बाद छत्तीसगढ़ तोड़ेंगे, इसको बाद बांग्ला भी तोड़ेंगे। हम बोला बांग्ला को क्रॉस मत करो, इधर में रॉयल बंगाल टाइगर जो है ना वो बहुत बढ़िया है, देश पर काम के झुकता है। देश का कोई बुरा दिन आए तो हम देश का पक्ष में खड़ा रहेगा, लेकिन हमको ईडी से मत डराओ, हमको सीबीआई से मत डराओ, हमको रुपया बंद करने से मत डराओ, ऐसा बात मत करो। সাধারণত আমাদের মনস্তত্ত্ব কি বলে, যে জিনিসটাতে আমরা ভয় পাই, আশঙ্কা প্রকাশ করি, সেটা বারে বারে আমাদের কথার মধ্যে চলে আসে। আমরা দেখাতে চাই যে আমরা খুব ব্রেভ, খুব সাহসী, আমরা ভয় পাই না, কিন্তু মনের অলিতে গলিতে সেই ভাবনা, সেই ভয়, সেই আশঙ্কার চোরাস্রোত কাজ করে। সেটাই দেখা গিয়েছে গতকাল জনসভার মঞ্চে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে যে রাজনৈতিক আক্রমণ করতে অভ্যস্ত তৃণমূল সুপ্রিমো, অতীতের অনেক জনসভায় আমরা দেখেছি, তার ধার কাছতেও চায়নি, নাম পর্যন্ত উচ্চারণ করেননি। তার অননুকরণীয় কিছু শব্দ আছে তার নিজস্ব শব্দ ভাণ্ডারে, সেই শব্দ ভাণ্ডার ব্যবহার করে তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতেন সভামঞ্চ থেকে, সেগুলো অনুপস্থিত। চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো প্রধানমন্ত্রীর নাম না করে সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে একেবারে মুখে কুলুপ। এখানেই সন্দেহ দানা বাঁধছে। ইডি সিবিআই এর কাছে মাথা নত করব না, এইসব হরে করম্বা কথা বলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার একখাটি সরেশ, তিনি বলেছেন যে ইডি সোনিয়া গান্ধীকে 21শে জুলাই তলব করেছে এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ থেকে সংবাদ মাধ্যমের নজর সরে যায়। অর্থাৎ সুপরিকল্পিত চিত্রনাট্য তৃণমূলের। দেখুন, ইডি সিবিআই নিয়ে তারা খড়গহস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইডি সিবিআই আসলে, আয়কর দপ্তর আসলে মুড়ি খাওয়ান, কিন্তু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি তলব করেছে ন্যাশনাল হেরাল্ড মামলায়
অ্যাসোসিয়েটেড জার্নালকে কংগ্রেস ঋণ দিয়েছিল 90 কোটি টাকা। তারপর ইয়ং ইন্ডিয়া নামে একটা কোম্পানি মাত্র 50 লক্ষ টাকায় অ্যাসোসিয়েট জার্নালের সমস্ত সম্পত্তি পেয়ে যায়। সেখানে নাকি বহু কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ডাইরেক্ট বেনিফিশিয়ারি। এই অভিযোগে সোনিয়াকে তলব করেছেন। সদ্য কোভিড থেকে মুক্তি পেয়েছেন সোনিয়া। তার শ্বাস নিতে অসুবিধা হয়, কথা বলতেও অসুবিধা হয়। তিনি 2 ঘন্টা ইডির দপ্তরে ছিলেন। ওই একটা রাতও কাটলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস দলের সভানেত্রী ইডি হেনস্থা করছে বিরোধী শিবিরের নেতা নেত্রীদের, এই কথাটা তিনি বারবার বলছেন। কিন্তু যখন তিনি সভামঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন তখন সোনিয়া গান্ধীকে ইডি জেরা করছে। একবারের জন্য সোনিয়া গান্ধীর নাম তিনি বলেননি। যখন রাষ্ট্রপতি পদপ্রার্থী স্থির করার জন্য দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হয়েছিল তখন রাহুলকে ইডির ডাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সোনিয়া গান্ধীকে যেই ইডি ডাকলো একটি শব্দ তিনি খরচ করলেন না। তৃণমূল অদ্ভুত যুক্তি দিচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোট না দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। কি সেই যুক্তি? দল যে সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে আগামী 6 তারিখ যে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে সেখানে একদিকে রয়েছে এনডিএর প্রার্থী জগদীপ ধনকর, আর একদিকে রয়েছে মার্গারেট আলভা। যে জগদীপ ধনকর বিশেষ করে যতদিন এখানে গভর্নর ছিলেন উনার যে দৃষ্টিভঙ্গি বা একটা রাজনৈতিক দলের কথার মতো একতরফাভাবে চলা এবং কি করে বাংলার মানুষকে ধাপে ধাপে প্রতিনিয়ত গত 3 বছর ধরে তিনি আক্রমণ করেছেন আমি দেখেছি। আমরা সকলে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে আমরা এনডিএর প্রার্থীকে সাপোর্ট করতে পারি না। ক্যান্ডিডেট ঠিক করা হয়েছে কোনো আলোচনা না করে। শেষ মুহূর্তে একজন অত্যন্ত প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, আপনারা জানেন সেটা উনি প্রেসকেও অবগত করেছেন, বাইট দিয়ে জানিয়েছেন। কিন্তু সেটা মিটিং হয়ে যাওয়ার পরে এবং যে প্রক্রিয়ায় অপোজিশন ক্যান্ডিডেট ঠিক হয়েছে, তৃণমূলের সর্বস্তরের সাংসদ সবাই মিলে এবং দলনেতা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সকলে উপস্থিত রয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকব। যুক্তি হলো মার্গারেট আলভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, কিন্তু যে প্রক্রিয়ায় মার্গারেট আলভাকে মনোনয়ন করা হয়েছে সেই প্রক্রিয়াতে তৃণমূলের আপত্তি আছে। তারা মনে করছে তারা গুরুত্ব পায়নি, অসম্মানিত হয়েছেন। মার্গারেট আলভার নাম ঠিক করে নাকি জানানোর চেষ্টা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। শরদ পাওয়ার অনেকবার ফোন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অফিস থেকে তাকে বলা হয় তিনি ভার্চুয়াল বৈঠকে ব্যস্ত আছেন বলে শরদ পাওয়ারের ফোন ধরতে পারছেন না। হাস্যকর যুক্তি। আমি যতদূর জানি জয়রাম রমেশ, ডেরেক ওব্রায়েন এবং সুখেন্দু শেখর রায়ের সঙ্গে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবে তা নিয়ে যোগাযোগ করছিল, রীতিমতো যোগাযোগ ছিল। মমতা দু একটা নাম পাঠিয়েছিলেন, কিন্তু শরদ পাওয়ার সেই নামগুলোও নাকি তুলেছিলেন বৈঠকে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ইনকমিউনিকেটও। সচেতনভাবে কে এড়িয়ে গেলেন শরদ পাওয়ারকে? তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, আমি বিরোধীরা কি বলেন, বাম, কংগ্রেস, অন্য দল, যে সংঘ বিজেপির মতাদর্শের বিরুদ্ধে এটা আমাদের মতাদর্শগত লড়াই, হারজিত যাই হোক না কেন, এখানে ব্যক্তিগত মনোমালিন্য, এর সঙ্গে ওর ঝগড়া, এর সঙ্গে অসুয়া, এটা তো আসে না। মতাদর্শগত লড়াই যখন হবে তখন সে মার্গারেট আলভা হোক, মেহবুবা মুফতি হোক, বা তৃণমূলের কোনো সংখ্যালঘু নেতা বা নেত্রী হোক, যেই প্রার্থী হন না কেন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী, তিনি তো এনডিএর বিরুদ্ধে প্রার্থী। আপনি যদি বিজেপি বিরোধী হন, হ্যাঁ, তাহলে তো সেই প্রার্থীকে আপনি সমর্থন করবেন। সেখানে আপনাকে জানানো হয়নি কেন শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক স্থানান্তরিত হলো, শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার নাকি প্রাথমিকভাবে সম্মতি দিয়ে তারপরে ব্যাকআউট করেছিলেন, এসব কথা তো অবান্তর। তার মানে কি, আমার ইগোকে স্যাটিসফাই করো।
এটাই যদি আঞ্চলিক দলের নেতা নেত্রীদের মূল মানসিকতা হয়, তাহলে তাদের এই সোকল বিজেপি আরএসএস এর বিরুদ্ধে লড়াইটা নিতান্তই লোক দেখানো বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। সেক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই বামেরা। তারা লক্ষ্মী সাইগলকে একবার প্রার্থী করেছিলেন, হারবেন জেনেও করেছিলেন, কারণ মতাদর্শগত লড়াই। এবং কংগ্রেসের যে মতাদর্শ, তার সঙ্গে সঙ্গ বিজেপির মতাদর্শের একটা মৌলিক ফারাক আছে, এবং কংগ্রেস বারবার বলছে আমরা মতাদর্শগত সংগ্রাম করছি, হারচিত পরের কথা। সেই প্রেক্ষিতে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান চরম সুবিধাবাদী। আমি এই পর্বে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে সেইভাবে কেউ বিশ্বাস করতে পারছেন না, তার বিশ্বাসযোগ্যতার তলানিতে ঠেকেছে। তার সর্বশেষ উদাহরণ হলো এটাই। কেন? তার কারণ কেন্দ্রীয় এজেন্সি তরচায় কড়া নাড়ছে। অনেকে বলছেন, অনেকে দাবি করছেন যে সিবিআই ইডির কাছে সব তথ্য প্রমাণ আছে, গরু কয়লা এসএসসি দুর্নীতি নিয়ে যাবতীয় তথ্য প্রমাণ আছে। তারা যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারে প্রভাবশালীদের তরচায়। এটা আন্দাজ করেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ফিলার পাঠাচ্ছেন। দেখো, আমি তোমাদের প্রার্থীকে তো ডাইরেক্ট সমর্থন করতে পারবো না, তাই অ্যাবস্টেন করলাম যাতে জগদীপ ধনকরের জয়ের ব্যবধানটা বেড়ে যায়। এটা হচ্ছে ফিলার পাঠানো। মুখে অনেক বড় বড় কথা বলা যায় যে 24-এ বিজেপি মুক্ত হবে, সিবিআই ইডি আয়কর দিয়ে সব কিছু করছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, বিজেপিকে ছুঁড়ে ফেলো, এইসব তো বলাই যায়। এগুলো হচ্ছে পাবলিক পশ্চারিং। আমি কর্মী সমর্থকদের তাতালাম, আবার ভিতরে ভিতরে আমি ব্যাক চ্যানেল করতে থাকলাম বিজেপির সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে, যাতে তার আদরের যেসব সম্পদ আছে দলে, তাদের দরজায় এজেন্সি যেন কড়া না নাড়ে। এটা অনেক দিন আগেই বিরোধীরা, মানে বাম কংগ্রেস, এরা কিন্তু এই বিষয়টা বলছেন। বিজেপি আন্ডারস্ট্যান্ডিং করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটা এই মুহূর্তে বলা শক্ত, কারণ বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতি। এই রাজ্যে যে প্রধান বিরোধী দলের তকমাটা তারা পেয়েছে, যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা যাবে, সেই মুহূর্তে এই রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা কমবে এবং মানুষ বিজেপিকে অবিশ্বাস করে এই রাজ্যে তৃণমূলের বি টিম বলবে। সুতরাং আমার মনে হয় না যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকরকে বকলমে সমর্থন করেছেন, তা বলে তারা সব রকমভাবে যে রাজনৈতিক আক্রমণ তারা করছেন, হ্যাঁ, সেই আক্রমণের রাস্তা থেকে সরে আসবেন। আমার মনে হয় তা নয়। আমি আগেও বলেছি, এখনও আমি সেই অনর যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম সহ নর্থ ইস্টে 138টা আসন আছে। সেই 138টা আসনের মধ্যে 70% আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সেখানে পশ্চিমবঙ্গের 42টা আসন তৃণমূলকে ছেড়ে দেওয়ার অর্থ নিজের পায়ে কুড়ুল মারা। সেই হারাগিরি, সেই নির্বুদ্ধিতার কাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করবেন না। তার প্রমাণ হচ্ছে আর একজন সংগঠন সম্পাদকের পদে নিয়ে আসা, যিনি মহারাষ্ট্র গোয়ায় ছিলেন। গোয়াতে সরকার গঠন এবং মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, জনতাকে বুঝতে দিতে চাননি। বডি ল্যাঙ্গুয়েজে সেই একই রকম তিনি আছেন, মঞ্চে ঘুরছেন ফিরছেন, মাইক হাতে বলছেন, একে ওকে বলছেন মুড়ি দাও, গ্যাসের সিলিন্ডার নিয়ে আসো, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে সেই কনফিডেন্সের অভাব, যেটা কিছুদিন আগেও ছিল। আর একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, কার্যত বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তখন সবাই একজোট হয়ে যাবে। অর্থাৎ নির্বাচনের আগে কোনো বিজেপি বিরোধী সার্বিক জোট যে হচ্ছে না, বা সেই জোট হলেও তিনি যে তাতে থাকবেন না, সেটা স্পষ্ট করে দিয়েছেন। ইলেকশন পরবর্তী অ্যারিথমেটিকে কি হবে সেটা পরের কথা, যদির কথা নদীর পারে। আবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না এটা বলেও আর একটা ইঙ্গিত দিয়েছেন। তার মতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে, এটা অবশ্য প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ তিনি সব দিকের দরজাটাই খোলা রাখছেন। প্রকাশ্যে তো তিনি বিজেপির সঙ্গে যেতে পারেন না, গেলে
তার যে সংখ্যালঘু জনভিত্তি আছে সেটাই ধস নামবে। যদিও বিজেপি পাসমানদা মুসলিমদের পাশে টানার চেষ্টা করছে, তারা সংখ্যালঘুদের মধ্যে 85%, কতটা সফল হবেন বিজেপির নেতৃত্ব জানি না, কিন্তু সেটা যদি সফল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, লালু প্রসাদ বামেদের কপালে দুর্ভোগ আছে। কিন্তু ওই ব্যাক চ্যানেল, খোলা মঞ্চে বিজেপিকে গালমন্দ, রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা। আমার মনে হয় যে বিজেপির নেতৃত্ব সিবিআই ইডি যে তদন্ত চলছে সেই তদন্তে রাশ টানার ব্যাপারে কোনো পদক্ষেপ করবেন না, কারণ ওগুলো কিন্তু স্বশাসিত সংস্থা। আমরা বলি যে ওগুলো কেন্দ্রীয় সরকারের ইচ্ছানুসারে চলে, কয়েকটি তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। সুতরাং আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কি বলবো জগদীপ ধনখড়ের ভোটে অ্যাবস্টেন হওয়ার সিদ্ধান্তে সিবিআই এবং ইডি তদন্ত প্রভাবিত হবে, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্মী মেয়ে বলে এখন আবার তাদের ফোল্ডে বরণ করে নেবেন। কারণ বিরোধী শিবিরেও বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানেন তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই না করলে এই রাজ্যে কোনো দিনই তারা পায়ের তলায় মাটি পাবে না। তবে একথা ঠিক, আমার এই এপিসোডের যে শিরোনাম, ভয় পেয়েছেন মমতা, জেনে গেছে জনতা, সেটা বোধহয় মোটামুটি ঠিক।